নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে উগ্র মৌলবাদীদের উত্থান ও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আমাদের মহান স্বাধীনতা ও লাখো শহীদের আত্মত্যাগ। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং তুমুল জনপ্রিয় একজন মানুষ, আরিফ জেবতিক। আরিফ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? জি, ভালো। ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু যেটা হয়, দেশের যে অবস্থাটা আপনি শুরুতেই বললেন, এটা নিয়ে আমরা সকলেই খুব উদ্বিগ্ন, সকলে খুব কষ্ট পাচ্ছি, বিক্ষুব্ধ। আমি যদি বলি, এই মহান বিজয় দিবসের প্রাক্কালে আপনি দেখবেন যে একদম প্রায় গলা চেপে শহীদ বুদ্ধিজীবী দিবসটা পালন করা হলো না। মানে যতটুকু না করলে না হয়, নামগুলো পরিবর্তন করা হচ্ছে। শিল্পকলা একাডেমি এটাকে বলছে ডিসেম্বর উৎসব। এই সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতিটা, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবি নাই যে আমার জীবদ্দশা দেখে যাব। মানে রাজনৈতিক দল আসবে যাবে, বিএনপি যাবে, বিএনপি গেছে, আওয়ামী লীগ এসেছে, আওয়ামী লীগ যাবে, আর কোনো একটা পার্টি আসবে, বিএনপি আসবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু একেবারেই ঘাতক দালালরা সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে একেবারে মানে আঙ্গুল তুলে তুলে দেখিয়ে দেখিয়ে মুক্তিযুদ্ধের অপমান করবে, এটা বোধহয় আমার প্রজন্মে দেখে যাবো। এত এত খারাপ অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। স্বাভাবিকভাবে এই জিনিসটা নিয়ে একটু কি বলা যায়, বেশ কষ্ট পাচ্ছি। খারাপ। তো এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা সব সময় মানে সম্মানের সাথে আমাদের আমাদের বাঙালি প্রতিটা জাতিরই সম্মান করার একটা প্রক্রিয়া আছে। তো আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধান, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি খালি পায়ে স্মৃতিসৌধতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। পক্ষান্তরে আমাদের যে এখন প্রধান উপদেষ্টা, তিনি জুতো পায়ে উঠে গেলেন। তারপরে দেখেন 14ই ডিসেম্বর ঢাকার আকাশে আতশবাজি ফুটছে। 3-4 দিন আগে শাহবাগে কাদের মোল্লার ফাঁসির বিচারে তারা প্রতিবাদে তারা উর্দুতে স্লোগান দিচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে আমরা জানি আসলে কি চলছে। তো আপনি একটু বিশ্লেষণ করে বলেন যে একাত্তরের পক্ষের শক্তি কি ঐক্যবদ্ধ হতে পারবে? যদি হতে পারে তাহলে কিভাবে, কোন কৌশলটা কি হবে? না, একাত্তরের পক্ষের শক্তি আবার কি? একাত্তরের পক্ষের শক্তি বলে কোনো শক্তি নেই। গোটা বাংলাদেশি একাত্তর, গোটা বাংলাদেশি একাত্তর। পক্ষ। এর বাইরে যারা আছে তারাই একাত্তরের বিরোধী শক্তি। বিরোধী। আমি কখনো এই বিভাজনের মধ্যে নাই যে একাত্তরের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি। একাত্তরের পক্ষ বলে কিছু নেই, একাত্তরই আমরা। এর আমরা। বাইরে আমাদের একটা বিরোধী শক্তি আছে, বাংলাদেশের একটা বিরোধী শক্তি আছে। এটা হ্যাঁ, আপনি কোনো যদি বলেন জাতিকে ঐক্যবদ্ধ করা আর কি, আমাদের বাঙালি জাতিকে। জাতীয় ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যবদ্ধ। এখন বিষয়টা হচ্ছে কি, লিডারশিপের একটা ক্রাইসিস সাময়িকভাবে তৈরি হয়। আমাদের নতুন প্রজন্ম থেকে এই নেতৃত্ব উঠে আসবে এবং সেটা খুব স্বাভাবিকভাবে হবে। এটাকে আমি খুব একটা মানে মন খারাপ কিন্তু বিচলিত হওয়ার মতো কিছু দেখি না। 25শে মার্চ রাত্রে কিন্তু ক্র্যাকডাউন হয়েছে ঢাকা শহরে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, রাজারবাগ পুলিশ লাইনে শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, প্রায় লক্ষাধিক মানুষ বোধহয় এক রাতে ওরা মেরেছে গোটা জেলা। 25-30 হাজার মানুষ ঢাকা শহরের স্পেসিফিক 2টা 3টা পয়েন্টে গেছে। আপনি 26শে মার্চ ভোরে উঠে, সকালে উঠে যদি চিন্তা করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে বাঙালি পরাজিত। কারণ কি, বঙ্গবন্ধুকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তখনকার মুক্তি সংগ্রামের সাথে সম্পৃক্ত ছাত্র নেতা যারা আছেন বা আওয়ামী লীগের যারা নেতা আছেন, তাজউদ্দিন আহমেদ সহ, কারো কোনো খোঁজ খবর নাই। কে মারা গেছেন, কে বেঁচে আছেন আমরা জানি না। আমাদের যে সশস্ত্র ফোর্স, পুলিশ বাহিনী এবং আমাদের ইপিআর, তখনকার যে বাঙালি সৈনিকদের একেবারেই যে, এরা মারা গেছে। এদের অধিকাংশই মারা গেছে বা এদের বিরাট অংশ মারা গেছে। বাংলাদেশ তখন পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি অফিসার যারা আছে তাদেরকে অধিকাংশই গ্রেফতার করা হয়েছে, কিছু পালিয়ে গেছে। 2-4টা জায়গায় তখন বিদ্রোহ শুরু হচ্ছে। 26শে মার্চের কথা আপনি ভাবেন। তখন কি মনে হয়েছিল যে 9 মাস পরে বাংলাদেশ স্বাধীন হবে? কতজন লোক সেই আশা রাখতে পেরেছে? তখন হয়তো লোক আপনার মতো অনেকেই প্রশ্ন করেছে যে আমরা কি কখনো ফেরত পাবো, আমরা কি আমাদের দেশ পাবো। মানে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, ধরেই নেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া, তাই না? বা শেষ। কিন্তু 26শে মার্চ কিন্তু বাঙালির শেষ নয়, 26শে মার্চের বাঙালির যাত্রা শুরু।
16ই ডিসেম্বরে গিয়ে ওই ফাইটটা শেষ। সো আমি আজকের যে ক্রাইসিসটাকে আমি দেখি, এই যে ডক্টর ইউনূস এবং তার সাথে যে তার রাজাকার ল্যান্ডবোর্ড যেগুলো আছে, এদেরকে আমি আজকে 26শে মার্চ ভোর হিসাবে দেখি। 26শে মার্চের ভোরে 1971 সালে বাঙালি বিচলিত ছিল, বাঙালি কষ্টে ছিল, বাঙালি দুশ্চিন্তায় ছিল, কিন্তু বাঙালি পরাজিত হয়নি। একই ঘটনা এখন কোনোভাবে এই যে স্বাধীনতার সপক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আমি আসলে এগুলোকে খুব তুচ্ছভাবে দেখি। স্পেসিফিক একটা বিপক্ষ শক্তি 52-53 বছরের পরিশ্রমের পরে কৌশলে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের নামে মানুষকে বিভ্রান্ত করে তারা সাময়িকভাবে একটা ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা তারা রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না। মানে আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, 1971-কে অস্বীকার করে আসলে টিকা যাবে না। আমি আওয়ামী লীগ বয়ানের কথা বলছি না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা তাদের সমস্যা, তাদের ব্যাপারে আমার তাদের কোনো ধরনের কথা। আমার কথা হচ্ছে বাঙালির কালেকটিভ মেমোরিতে যে 1971 আছে, বাঙালির কালেকটিভ মেমোরিতে যে মুক্তিযুদ্ধ আছে, সেটাকে অস্বীকার করে টিকে থাকা মুশকিল। আর সেটাকে গলা চাপা দিয়ে টিকে থাকাকে তো আমি কোনোভাবেই কোনো যৌক্তিক কারণ দেখছি না। এটা আমার কাছে একটা সাময়িক আহ দুর্ভাগ্যের সময় যাচ্ছে। আমি বিশ্বাস করি যে এটা খুব বেশি দিন টিকবে না। আম, ধন্যবাদ। খুবই একটা পজিটিভ কথা বললেন, যে আমাদের আসলে এই সময় এরকম পজিটিভ কথা শোনা খুবই প্রয়োজন। দেশে জামাত শিবির মৌলবাদী উত্থানের কথা আসলেই অটোমেটিক্যালি আওয়ামী লীগ বা শেখ হাসিনার কথা আসে। অনেকে আমরা শুনেছি যে ওনাকে নাম দিয়েছে কাউমি মাতা। একদম অসত্য সবকিছু সেরকম আমি বলতে চাই না, কিছু সত্যতা তো আছেই। কিন্তু কথা হচ্ছে যে সমস্ত স্বাধীনতা রক্ষা করা বা আম, মৌলবাদীদের প্রতিহত করা বা তাদেরকে উম, মানে স্বাধীনতাকে স্ট্যাবলিশ রাখার দায়িত্ব কি শুধু আওয়ামী লীগের, অন্য কোনো দলের নাই, বা শুধু শেখ হাসিনার? মানে একটা এক্সাম্পল আমি দেই, একটা সময় ছিল এটাকে আবার যে আমি সম্পূর্ণ ভিন্নভাবে দেখি। এটার আরে দায়িত্ব হ্যাঁ, আমি আসলে একটা বলে নেই যে এক্সাম্পল হিসেবে আপনি যদি দেখেন যে যেমন বামপন্থী যারা একসময় কি ক্ষেত মজুর সমিতি বা মানে সিপিবি, ছাত্র ইউনিয়ন, এরা কিন্তু গান টান করতো, সাংস্কৃতিক আন্দোলন বা আম, সমাজ সমাজ গড়ার ক্ষেত্রে অনেক কাজটা করতো। তারা কিন্তু গত সময়গুলোতে সেরকম কোনো অ্যাক্টিভিটি তাদের দেখি নাই। উল্টো কিছুদিন আগে ওনাদের মোজাহিদুল ইসলাম সেলিম বললেন যে আমাদের শত্রু শেখ হাসিনা, আমাদের শত্রু জামাত নয়। এই যে পুরো একটা সিচুয়েশন, এই যে একটা গা ছেড়ে ফেলা, এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, সমস্ত কিছুর ইয়া আওয়ামী লীগের দিকে বা শেখ হাসিনার দিকে চাপিয়ে দেওয়া, রক্ষাও তাকেই করতে হবে, কথাও তাকেই শুনতে হবে। মানে এইটাকে আপনি বলেন যে আসলে আপনি কি বলতে চেয়েছিলেন এই। আমি আমি আসলে সেলিম ভাইয়ের এই কোটেশনটা শুনি নাই। এটা বলে থাকলে ওনারা যদি মনে করেন যে জামাতের সাথে তারা যাবেন, যেতে পারে। মানে এটা আহ, তাদের খালেদ ভাই তো বোধহয় ঐক্যের ওই জামাতের একটা, ছবিটাতে ছিলেন। না, বাকি আমি ছবি টবি দেখেছি উনি গিয়ে জামাতের আমির হুম। টামিরের সাথে ছবি উঠছেন, কিন্তু এই স্পেসিফিক কোটেশনটা আমি জানি না। তো ওকে। এইটাকে আমি স্পেসিফিকলি যদি সিপিবির কথা বলেন, সিপিবি এটাই করার কথা। মানে সিপিবি এবং জামাতের দুর্ভাগ্য হচ্ছে কি, তারা কি কারণে রাজনীতি করে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে পেঁচিয়ে ফেলে এটা তারা কেউ বুঝে না, এবং যার কারণে তাদের দুইটা দলই বামুন দল হিসাবে দীর্ঘদিন ধরে আছে, এগুলো বনসাই দল হিসাবে আছে। সো এইগুলা বনসাই লেভেলের কথাবার্তা আমার মনে হয় যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা করি, এটা খুব একটা গুরুত্ব বহন করে না। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে এই সব দায় দায়িত্ব মুক্তিযুদ্ধ বলুন, প্রগতিশীলতার কথা বলুন, এই জায়গাগুলো কি শেখ হাসিনার একক দায়, আওয়ামী লীগের একক দায়? আমি বলবো এই দায়টা কিন্তু, বা দায় দায়িত্বের কথা যদি বলি, এটা কেউ আওয়ামী লীগকে দিতে চায় নাই, শেখ হাসিনাকে দিতে চায় নাই, ওনারা নিজেরা নিয়েছেন। ওনারা নিজেরা নিয়েছেন কারণ এই স্পেসটা ওনারা দখল করতে চেয়েছেন। আমি খুব আহ সততার সাথে যদি পর্যবেক্ষণ করি আজকের এই যে দুর্ভাগ্যজনক অবস্থা যে আমাদের, এইটার পিছনে আওয়ামী লীগের লিডারশিপের একটা বিরাট দায় দায়িত্ব নিতে হবে। একটা খুব স্পেসিফিক লোক, আমি আপনি গণজাগরণ মঞ্চ করেছি, এই গণজাগরণ মঞ্চ কিভাবে ধ্বংস হয়েছে আমি আপনি সাক্ষী। এটা তো বাইরের পর্যবেক্ষক বলার কথা না, এটার পিছনে কি পরিমাণ এফোর্ট আওয়ামী লীগ দিয়েছে এটাকে ধ্বংস করার জন্য। আজকে যদি গণজাগরণ মঞ্চ থাকতো, গণজাগরণ মঞ্চের রেশ ছিল বলে 2018 সালের, 16 সালের আন্দোলন, 18 সালের আন্দোলন গুলাকে স্পেসিফিক ইস্যু ভিত্তিক রাখা গেছে।
কিন্তু কারণ কি, যেমন আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, আজকে তো বলতে অসুবিধা নাই, ওই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এদের অনেক সংগঠকদের সাথে বিহাইন্ড দ্য সিন আমাদের আলাপ আলোচনা ছিল, যোগাযোগ ছিল, কিভাবে অ্যাক্টিভিজম করবে, কিভাবে তারা আন্দোলনটা করবে, কিভাবে ইস্যুর মধ্যে থাকবে। কারণ এবং তাদেরকে আমরা বারবার বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, সতর্ক করেছি যে যদি তোমরা ডিরেল হও, ডিফোকাস হও, ফোকাস নষ্ট করো, তাহলে এখানের মধ্যে অন্যান্য বহিঃশক্তি ঢুকবে। তারা টাকা পয়সা দিয়ে তোমরা টেরই পাবা না, তোমাদেরকে টাকা দিবে না, কিন্তু তোমাদের পেরিফেরিতে ব্যাপক লোকজন সমাগম করবে, ওদেরকে দিয়ে খুন করাবে, ওদেরকে দিয়ে ধ্বংসাত্মক কাজ করে তোমাদের দায় দায়িত্ব দিবে। সো স্পেসিফিক ঘটনার মধ্যে থাকো। এটা আমরা কিন্তু গণজাগরণ মঞ্চের সময় থেকে শিখেছি। আপনার খেয়াল আছে বিএনপি প্রথমে চেষ্টা করেছে এটাকে হুম। অন্যান্য ইস্যুর মধ্যে ঢুকাতে, এবং আমরা যখন বলেছি যে একটা পরীক্ষা দিয়ে আরেকটা পরীক্ষা যাব স্পেসিফিক একটা ইস্যুতে, তারপরে কিন্তু খালেদা জিয়া বলেছেন এগুলো নাস্তিক, নাস্তিকের শত্রু, কি কি যেন পরবর্তীতে গিয়েছেন তারা বিক্ষুব্ধ। এই যে গণজাগরণ মঞ্চ ধ্বংস করার পিছনে তো আওয়ামী লীগ দায়ী। সেই গণজাগরণ মঞ্চ যদি থাকতো, আজকে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো থাকুক। আজকে যে আপনি সিপিবির কথা বলছেন বা ডানে বায়ে যে আরো আশা করছেন যে অন্যান্য প্রগতিশীল ফোর্স তাদের মতো করে অবস্থান নেবে, সেই অবস্থান নেওয়ার একটা সবচেয়ে শক্তিশালী জায়গা ছিল গণজাগরণ মঞ্চ, কিন্তু সেটাকে ধ্বংস করে নেয় আওয়ামী লীগ। তো আপনি সিপিবির সাথে তাদের কি রাগ অভিমান আমি জানি না, কিন্তু আপনি অন্যান্য বামপন্থী সংগঠনগুলো যদি দেখেন, 14 দল ভুক্ত অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যদি দেখেন, দিনের পর দিন এদেরকে কি দুর্বল করে দেওয়া হয় নাই? এদেরকে দুর্বল করা হয়েছে। এদেরকে এই মাত্র এমপি দিচ্ছে, আবার এমপি নমিনেশন ক্যান্সেল করছে, এরা মিনিস্ট্রি দিচ্ছে, দিচ্ছে না, এবং এদেরকে নিয়ে মোকারি করা হয়েছে। পাকা বাম, কাঁচা আম, আপনি মনে করেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু বা অন্যান্য যারা আছে, এদের হয়তো স্পেসিফিক ভোট নাই, কিন্তু এদের একটা বিশাল গ্রহণযোগ্যতা কিন্তু মধ্যবিত্ত সমাজের মধ্যে ছিল, প্রগতিশীল সমাজের মধ্যে ছিল। তো আপনি যখন তাকে পাকা বাম, কাঁচা বাম বলে বলে নিয়ে আসছেন, বিভিন্নভাবে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন আপনার লোকজনকে। এই জিনিসটা কিন্তু রাজনীতিতে বুঝতে পারলো। বা আজকে এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু দাঁড়িয়েছেন, আপনার নিজের চাকুরি, নিজের ব্যক্তিগত ব্যস্ততা, নিজের দায় দায়িত্ব, পারিবারিক ব্যস্ততার পরে এই ক্রাইসিস মুহূর্তে আপনি এই টক শো করছেন 5টা টাকার জন্য না, স্বীকৃতির জন্য না, পুরস্কারের জন্য না, নাম করার জন্য না, দায় দায়িত্ব থেকে করছেন। এই জিনিস 10 বছর ধরে আমি জানি বলে কিন্তু আমি লোপাকে আঘাত করি। আমি বুঝাইতে পেরেছি, আমি যদি 10 বছর আপনার অবস্থান দুর্বল করে দিতাম, আপনার গ্রহণযোগ্যতা আমি ধ্বংস করতাম, বা আপনি আমারটা করতেন, আজকে আপনার এখানে কথা বলার জন্য আপনি লোক পেতেন না, কারণ বাকিদেরকে তো আপনি ধ্বংস করে দিয়েছেন। আজকে লোপাকে তো আমি পাইতাম না, লোপাকে যদি আমি কৌশলে 16, 17, 18, 19, 20 সালে যদি ধ্বংস করে দিতাম। এই স্পেসিফিক দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা এখন ধামাচাপা দিয়ে যাই বা আমরা জবাবদিহিতার বাইরে রাখি, তাহলে কিন্তু এই ক্রাইসিস কাটবে না। এটা ফিল করতে হবে সবাইকে, যে প্রগতিশীল সংগঠনগুলোকে আজকে আপনি দেখেন, এই যে আমাদের আম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, তাই না? জি। সম্মিলিত সাংস্কৃতিক জোট গত 10 বছর জানাজার নামাজ পড়ানো ছাড়া কোনো কাজ করে না। কেন তাদেরকে অ্যাক্টিভ করা হয়নি? তাদেরকে রাখা হয়নি। কারা রাখা হয়েছে? কাদেরকে দেওয়া হয়েছে? কাদের পিছনে সরকারি ফান্ড গুলা দেওয়া হয়েছে? সবচেয়ে বেশি ফান্ড যে পেয়েছেন উনি এখন শিল্পকলার ডিজি, যিনি স্বাধীনতা শব্দ মুছে দিচ্ছেন, যিনি বসে বলছে এটা ডিসেম্বরের উৎসব। সর্বোচ্চ সরকারি ফান্ড উনি পেয়েছেন বলে কিন্তু ফেসবুকে আছে, ওনার প্রত্যেকটা নাটকের গভর্নমেন্টের 8 লাখ 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। আপনার পিছনে 8 টাকা ইনভেস্টমেন্ট আছে গভর্নমেন্টের? নাই। সো এই যে আপনি কারে নিবেন কারে নিবেন না, আপনার নিজের শক্তিকে আপনি দুর্বল করবেন, তাদেরকে নিয়ে মস্করা করবেন, করার পরে আপনি বহিরাগত লোকজন নেবে, যিনি কাশ্মীর নিয়ে নাটক করছে, আপনি সরকার ওইখানে 8 লাখ 10 লাখ টাকা দিচ্ছেন। তো সে এখন শিল্পকলার ডিজি হয়ে মামুনুর রশিদকে ফোন করে বলতেছে তুই শিল্পকলা আসতে পারবি না। ফেরদৌসী মজুমদারের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় শিল্পী, জীবনের শেষ বেলা, পৌর বেলায় তাকে শুনতে হচ্ছে শিল্পকলা একাডেমি থেকে তোমাকে নাটক করার দরকার। কি ক্রাইসিসের মধ্যে আমরা আছি! এই লোকগুলো আওয়ামী লীগ তৈরি করেছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নয়। সো তাদেরকে দায় দায়িত্ব নিতে হবে, এবং এটার জন্য তারা ভুগছে। সমস্যা কি, আহমদ সভা বলেছিলেন যে যখন আওয়ামী লীগ জিতে তারা একাই জিতে, একটাই যখন জি। হারে গোটা বাঙালিকে নিয়ে হারে। এখন ওই ফ্রেজ যাচ্ছে, আহমদ সভার এই কথাটাই খুব সুস্পষ্ট ভাবে এখন দেখা যাচ্ছে। তো আমি তার এই দায় দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে বেশ খানিকটা দেওয়ার ব্যাপারে একমত। উম, হ্যাঁ, কিছু আমি আপনার সাথে দ্বিমত করছি না, অবশ্যই আমরাও ফিল করি যে আওয়ামী লীগের একটা সিভিল সোসাইটি থাকে না, প্রতিটা সংগঠনের পরোক্ষভাবে দরকার পড়লে ইনজেক্ট করে হলেও তাদেরকে বাঁচিয়ে রাখে। আসলে সবাই তো একটা কিছু রাজনৈতিক দল বা অংশী হতে হবে এমন কোনো কথা নেই। আওয়ামী লীগকে সেটা তো বাঁচানোর কিছু নেই, আওয়ামী লীগ কিন্তু অনেক পুরানো সংগঠন, সে অনেক বাঁচবে। পুরনো দল, নিজেই মানে স্ট্রেংথ। সে হচ্ছে কি, কিছু গাছ আছে না, আপনি কেটে ফেললে আবার বর্ষা পানি পড়লে ওইটা থেকে ডালপালা মেলে, আওয়ামী লীগ বাঁচবে। প্রবলেমটা হচ্ছে দেশ বাঁচবে।
আমার কনসার্ন কিন্তু সত্যি কথা বলে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, আরো 16 বছর বাইরে থাকবে, তারপরে চাইলে আবার 16 বছর আসবে, দেয়ার প্রবলেম। আমি আপনি এমপি হচ্ছে না, মন্ত্রী হচ্ছে না, আমি আপনি কোনো বেনিফিশিয়ারি না আওয়ামী লীগের। সো আমাদের কোনো হেডেক না আওয়ামী লীগ নিয়ে। আমার হেডেক হচ্ছে আমার বাংলাদেশ নিয়ে, আমার হেডেক হচ্ছে আমার একাত্তর নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে। এই জায়গায় যে বাকি সংগঠনগুলো, এরা কিন্তু তাদের মতো থাকতো, তাদেরকে আওয়ামী লীগের যাওয়া লাগতো না। আমরা গণজাগরণ মঞ্চ করেছি, আমরা আওয়ামী লীগ না, আমরা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। আমাদের কেউ কেউ আওয়ামী লীগ, আমাদের কেউ কেউ জাসদ, কেউ কেউ সিপিবি, কেউ কেউ অন্য দল, কেউ কোনো দলই না, একেবারে ইন্ডিভিজুয়াল। তো সেই স্পেস গুলো যে বাঁচবে সেগুলা কিন্তু বাঁচলো না। এবং ওইটাই ছিল আসলে ডিফেন্স লাইন। কারণ আমরা যেহেতু নিঃস্বার্থভাবে করবো, যদি ধরেন রাজাকারের বিচারটা ধরেন 92 সাল থেকে জানার ইমামের পিছনে হাঁটতে হাঁটতে আমরা বড় হয়েছি। আমরা তো সেটা রাজনৈতিক জায়গা থেকে করি নাই, আমাদের বিশ্বাসের জায়গা থেকে করেছি। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা 2008-এর নির্বাচনে অনলাইনের বিগ গেম আমরা প্লে করেছি, এটা অস্বীকার করা যায় না। ঢাকা শহরে 4.5 লক্ষ মানুষের সিগনেচার আমরা নিয়েছি করে ডোর টু ডোর গিয়ে। আমরা 2 লক্ষের উপরে রাজাকারের বিচার চাই স্টিকার একেবারে রাস্তাঘাটে, এই বাসের সিটের পিছনে, সিএনজির পিছনে মেরেছে। একটা লোক আওয়ামী লীগ করে না, একটা লোক অন্য কোনো রাজনৈতিক দল করে না, একেবারে ব্লগার অ্যাক্টিভিস্টরা করেছে, তাই না? এই স্পেস গুলো তো আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি সামনে কম্পিউটার রেখে 4টা ব্লগারের ছবি দিয়া ছাপেন নাই যে এই যে ধরা মনে হচ্ছিল কম্পিউটার চোর। আপনি রাসেল পারভেজের মতো ব্লগার, যে জীবনটা দিয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষে, জীবনটা দিয়েছে, এবং তার অ্যাক্টিভিজম, এগুলো তো মানে অসম্ভব ধরনের ডিফারেন্ট। ওর স্ত্রী জাপানে পিএইচডি করে, সে শুধু বাংলাদেশ দেখবে, তার দেশ বাচ্চাকে বাংলাদেশ দেখা বলবে বলে তার ছোট বাচ্চাকে নিয়ে একা বাংলাদেশে থাকতো, যে বাংলাদেশে আলো খায়, বাংলাদেশ থেকে তাকে বড় করবে। এরা এই ধরনের দেশপ্রেম বুকে নেওয়া ছেলে, তারা আপনি 2টা ভাঙ্গা কম্পিউটার সামনে দিয়ে ছবি তুলে দেন নাই আপনার হেফাজতকে খুশি করার জন্য? তো আজকে কোথায়? আজকে আপনার তো হেফাজত নয়, আজকে তো অমির রহমান পিয়াল্লাই প্রথম প্রতিরোধ, তারাই প্রথম। কিন্তু এরা তো দেশ ছেড়েছে কিন্তু কার আমলে, কারা সরকারে ছিল? আজকে যারা দেশ ছেড়েছে রাজনৈতিক ভাবে, আমি অন্য চয়েস, অনেকে লেখাপড়ার জন্য প্রফেশনাল কাজে গিয়েছেন, তাদের কথা বলছি না, স্পেসিফিক যারা ছেড়েছেন, তাদেরকে তো কেউ এক কাপ চা খাওয়ার নাই কখন। আমি আপনার একবার স্পেসিফিক বলি, যেহেতু কথা উঠেছে বলে বলছি। আজম যখন ব্লগার কিলিং শুরু হয়, আজমকে সিরিয়াস ভাবে ফলো করা হচ্ছে, 3 দিন 4 দিন যখন করা হচ্ছে সংক্ষিপ্ত অবস্থা, এবং যে কোনো সময় আজম মারা যাবে, এই টাইপের একটা রিস্কের মধ্যে আমি সরকারের একজন খুব প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে ফোন করেছি, কারণ এর আগে উনি আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাকে বা আরো অনেকের ব্যাপারে যন্ত্রণা করছিলেন, বললাম সেটা অন্য জিনিস। আমি বললাম আমাদের এই ছেলেটার লাইফ খুবই ভালনারেবল আছে, আহ কি করা যায়, মানে জাস্ট গিভ মি দ্য সিকিউরিটি অ্যাডভাইস। মানে আমি তো আর আজমকে তো আর পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য, উনি খুব যে করে বললো যে আর এইগুলো আপনারা হইলে ঠিক আছে, মানে স্টার ব্লগার হইলে ঠিক আছে, ওই টাইপের। আজম ওয়াজ নট এ স্টার ব্লগার দেন। তো এই বিহেভটা আমরা পেয়েছি, এগুলো পাই নাই, এগুলো পেয়েছি। সো এই যে সবকিছু ভেঙে ফেলে দিয়েছেন, সবকিছু ভেঙে ফেলে দিয়ে দরজা ছিল ভাঙছেন, জানালা ছিল ভাঙছেন, সবই ভাঙছেন। ওই দিক দিয়ে বান্দর ঢুকছে, বান্দর ঢুকে এখন আপনার মাথা চাটি বাঁধতেছে, দেশ ভুগতেছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি জানি এটা সাময়িক, ভুগছি তো, ভুগছি তো, কষ্ট তো পাচ্ছি, এটা তো অস্বীকার করার কিছু না। তাহলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা তো আপনি স্বীকার করবেন যে নারীর যে ক্ষমতায়ন, এটাতে তো শেখ হাসিনা ফেনোমেনাল ছিলেন। উনি তো নারীর ক্ষমতায়নের জন্য উনি কি করেননি, তাই না? আনপ্যারালালি উনি বাংলাদেশের ইতিহাসে যদি কেউ নারীর ক্ষমতায়নের কথা বলেন, দ্যাট ইজ শেখ হাসিনা, আনপ্যারালাল। কিন্তু তারপরেও আমরা দেখি যে টিএসসিতে বেগম রোকেয়ার ছবি গ্রিফিতিতে কালি দিয়ে মুছে দেওয়া হয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, ওখানকার একটা ছাত্রী হলে। তারপরে সেলিনা হোসেনের কবিতা সরিয়ে একটা কবিতা দেওয়া হয়। হ্যাঁ, তারা তাদের স্বরূপ দেখাচ্ছে, তারা তাদের ক্লাস দেখাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই যে একটা নারীর ক্ষমতায়নের বিষয়টা বুঝতেছে না, এই যে একটা গ্যাপ, এই যে একটা নলেজের গ্যাপ, এটা কি মানে জ্ঞানের অভাব, নাকি এটা কি তাদের পারিবারিক শিক্ষা? কেন এই মানে গ্যাপটা এটি হলো? এটা এটা একটা আবার আমার কাছে একটা ভিন্ন ব্যাখ্যা আছে। আপনি দেখবেন 80 বা 90 দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বেশ মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র, তখন কিন্তু যারা মধ্যবিত্ত, তারা এই এই ক্যাম্পাস গুলোতে বেশি আসতো। মানে এরা এই সুযোগ পেতেন। আমি ধরেন আমরা
ঢাকা শহরে এসেছে সিলেট থেকে পড়াশোনা করার জন্য, অন্যরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এবং এদের পিছনে একটা কালচার ছিল, মানে আমরা ছোটবেলা শিশু একাডেমিতে গিয়েছি, কচিকাচার মেলা করতাম, আমাদের পাড়ার অনেকে খেলাঘর করতো। তো হুম। ওই যে এক ধরনের গ্রুমিং এর মধ্য দিয়ে একটা কালচারাল জায়গা থেকে ক্লাস 9-এ ধরেন, আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, 9-এ আমার মা বলেছে বৃত্তির টাকা দিয়ে গিটার কিনে ফেলো। বলে নাই কিন্তু চাল কিনে ফেলো, গিটার কিনে ফেলো। সো উই ট্রাইড। ওই কালচারটা সহ আমরা এসেছি। বামপন্থী রাজনীতিবিদদের একটা বিরাট, মানে বাম বিরাট ভূমিকা। পলিটিক্স, প্রচুর বাম পলিটিক্স ছিল, হ্যাঁ, অনেক সংগঠন, মানে একটা দুইটা না, তো অনেকগুলো বাম ছাত্র সংগঠন ছিল। সো ওই একটা পরিবেশের জায়গা থেকে এসেছে। তার পরবর্তীতে যেটা হচ্ছে, যখন লেখাপড়াটা বেসরকারীকরণ শুরু হলো, টার্সিয়ারি এডুকেশন, মধ্যবিত্ত প্রথম দিকে একেবারে শুরুতে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বাচ্চাদের পাঠানো শুরু করলো। এর আগে মাঝখানে একটু ছিল যে ইন্ডিয়া টিন্ডিয়া পাঠানো, বাট বড় আকারে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত প্রথমে সরকারি ক্যাম্পাস থেকে একটা বড় সংখ্যক সরে গেল। দ্বিতীয়ত, এখন যে অবস্থা হয়েছে, এখন ইভেন নিম্ন মধ্যবিত্তের প্রচুর সংখ্যক বাচ্চা কাচ্চা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, তারা পড়ছে। সেক্ষেত্রে সরকারি যে জায়গাগুলো খালি হয়েছে, এইটার মধ্য দিয়ে আমরা এসেছে, এদের একটা বিরাট সংখ্যক লোকজন ফার্স্ট জেনারেশন শিক্ষিত, তার পরিবারের প্রথম এসেছে। আমি আমার গ্রামের কথা বলতে পারি, আমার গ্রামে 88 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন একজন, কারণ আমার মনে আছে, কারণ কি, ওকে মানে পরীক্ষা দেওয়ার জন্য সিলেট শহরে এসে আমার বাসায় থাকতে হতো, মানে যাওয়া যাতায়াত অবস্থা এত খারাপ ছিল। 1.5 মাস থেকে পরীক্ষা দিয়েছি 88 সালে একজন। এখন কিন্তু রাস্তাঘাট হয়েছে বিগত সময়ে, এবং ওইখানে প্রচুর বাচ্চা কাচ্চা পড়ে, এবং এদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে। তাদের ওই কালচারাল গ্রুমিং এর জায়গাটুকু ছিল না। ওই স্পেসের মধ্যে হয়েছে কি, আজকে দেখেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, এই যে ইউনুস সাহেবের যে মাস্টার মাইন্ড, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমার ধারণা বোধহয় হাসনাত টাসনাদের আরো অনেকেই কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। সো কালচারাল গ্রুমিং এর জায়গাটা কিন্তু তাদের একটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপের একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে। এটা খুব অস্বাভাবিক নয়, এটা খুব স্বাভাবিক। এর বাইরে হয়েছে কি, বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ডাকসু বন্ধ রেখেছে, আমাদের গণতন্ত্র আসার পর থেকে তো ডাকসু হয় না, মানে নূরের ওই ডাকসু বাদ দিলে তো কালচারাল মুভমেন্ট গুলো করার সুযোগ হয় না। বামপন্থী ছাত্র রাজনীতি দুর্বল হয়ে গেছে। সরকারি ছাত্র সংগঠনের একমাত্র কাজ ছিল ভাই সহমত, ভাই জিন্দাবাদ, সেলফি তোলা। কালচারাল মুভমেন্ট গুলোতে এরা ছিল না, যার কারণে ওই গ্যাপটা তৈরি হয়েছে। এবং এই গ্যাপে যখনই আপনি গাছ লাগাবেন না, ওই জায়গায় আগাছা জন্মাবে। এখন আগাছা জন্মেছে, ওই বিছুটি পাতার চুলকানি আমরা সবাই উপভোগ করছি, এই আর কি। এবার একটু আমরা আওয়ামী লীগ নিয়ে, আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আওয়ামী লীগের একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এক তো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনাও দেশের জন্য, স্বাধীনতার জন্য তার অনেক কাজও আছে। শুধু সমালোচনা আলোচনা করলে অনেক বেশি পাল্লাটা ভারী। আপনি যদি সেই জাহানারা ইমাম, সুফিয়া কামালদের সাথে, উনিও কিন্তু গণ আদালতের সাথে উনিও কিন্তু পায়ে পথ হেঁটেছে। এখন যে আওয়ামী লীগের একটা নেতাও রাস্তায় নেই, এবং আওয়ামী লীগের যেসব ছেলেরা মানে আওয়ামী লীগ করতো কিন্তু বা ছাত্রলীগ করতো বা সমর্থক ছিল, তার আপনি জানেন যে তৃণমূলের নেতা কর্মী সমর্থক ওরা আসলে কিন্তু ভালোবেসেই দল করেছে, যেরকম আমরা করি। ভালোবেসে কাজ করছে, এই যে কাজ করছে আমি আর আপনি, ভালোবাসে দায়বদ্ধতা থেকে। কিন্তু এই মানুষগুলো কিন্তু খুব কষ্টে আছে। এই যে এই যে মানুষগুলা যারা পথে পথে ঘুরছে, অনেকে আছে পশ্চিমবঙ্গে গিয়ে তাদের খাবার ইয়ে নেই। তো এই যে একটা সিচুয়েশন, এখন আওয়ামী লীগ আমাদের কাছের দল, আমাদের অনেক ভাই বন্ধু আত্মীয় আওয়ামী লীগে আছে, আমাদের কাছের মানুষরা আছে। তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বার্তা দিতে চান, কিছু বলতে চান? এবং এই যে বাদ মানুষগুলো যারা অর্ধাহারে অনাহারে আছে, তাদেরকে কোনো হেল্প করা বা করা উচিত, বা করলে কিভাবে, আপনি কোনো কিছু বলতে চান? আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা এখন খুবই ক্রাইসিস আছে, আপনি ঠিকই বলছেন, বিশেষ করে তৃণমূলের অবস্থা ভয়াবহ ভাবে খারাপ। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, ধরেন এটা ছোট দোকান দিত বাজারে, ঠিক আছে, তার দোকানের পিছনে বঙ্গবন্ধুর ছবি আছে, সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করা মানে কিন্তু এর বেশি কিছু না, সে আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর ছবি আছে, ওই তো গ্রামের বাজারে একটু মিছিল টিছিল হয়, এমপি সাহেব গেলে একটা সালাম দেয়। এরা কিন্তু এখন দোকান খুলতে, আমি আমার স্পেসিফিক আমি আমার গ্রামের কথা বলছি, এই ছেলে এখন দোকান খুলতে পারতেছে না আজকে 4 মাস, ঠিক আছে। ও প্রতিদিন আনে, প্রতিদিন খায়। তো এই ধরনের কিন্তু অনেক লোক আছে। সম্প্রতি আমি আরো কিছু কিছু, যেহেতু এদের একটা
ছোটখাটো পার্ট হলো আমাদের সাথে গণজাগরণ মঞ্চের মাধ্যমে পরিচয় বা সম্পৃক্ততার হ্যাঁ। জায়গা আছে। আমি অনেকের সাথে, আমরা আমাদের মতো গণজাগরণ মঞ্চের অনেক অ্যাক্টিভিস্টকে আমরা কিছু না পারে মুখে হইলেও সাহায্য করার চেষ্টা করছি। বুঝতে সো পেরেছি। এই 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 ক্রাইসিসের জায়গাটা আছে, এটা দেখার দায় দায়িত্ব সাংগঠনিক ভাবে আমাদের। এটা নিয়ে কিন্তু কিছু কথাবার্তা হয়েছে, আপনার মনে আছে? একটা ছেলেকে, আহ, আমার ধারণা খুলনাতে মাসুদ বলে একটা ছেলেকে, হুম। আহ, মানে সে রাজনীতিও ছেড়ে দিয়েছিল, 10 বছর থেকে কুপিয়ে মেরেছে। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে তার জন্য সাহায্য চাওয়া হয়েছে। মানে এর চেয়ে আহ, অপমানজনক কিছু আমার কাছে মনে হয় না। বিএনপির মতো দল, আমরা তো বলি বিএনপি সুবিধাবাদীদের দল ছিল, মাল্টি ডাইমেনশনাল দল ছিল, বিএনপি জীবনে তার পেজে কোনো কর্মীর জন্য, তাদের কিন্তু শত শত কর্মী হাজার হাজার মামলা নিয়ে ঘুরেছে 17 বছর, এটা অস্বীকার করার তো কিছু নাই। তারা কিন্তু এই প্রথম ধাক্কাতেই তো চাই নাই, এই 17 বছরই কিন্তু পেজে পাবলিকের কাছে সাহায্য চায় নাই, তারা তাদের মতো করেছে। জামাত তো অন্য জিনিস, জামাত তো একদম রেজিমেন্টাল ফোর্স। তো আওয়ামী লীগ প্রথম ধাক্কায় প্রথম যে লোকটা শহীদ হয়েছে প্রকাশ্যে এইভাবে, তার জন্য ওই তার পরিবারের সাহায্যটা আওয়ামী লীগ দিতে পারতেছে না। এই হলো গিয়ে এই সংগঠনের কাহিনী। তো এইটা দুর্ভাগ্য, কিন্তু আমি, যারাই এই ধরনের কাজে আছেন, শুধু আওয়ামী লীগ করেছেন বলে না, অনেকে আওয়ামী লীগ ছাড়াও প্রগতিশীল, কারণ এখন হচ্ছে কেন, শত্রু বধ করার সুযোগ, সহজ উপায় হচ্ছে স্বৈরাচারের দোসর বলা। এই আরেক জিনিস, এটা আপেক্ষিক, মানে আপনারা কোনোভাবে আওয়ামী লীগ বানাইতে পারবে না, এখন আপনার একটা দোসর বানাই দিলেন। দোসর তো আপেক্ষিক ব্যাপার, আপনি কেমনে প্রমাণ করবেনই বা না করবেন। তো তাদের প্রত্যেকের কাছে আমার কথা থাকবে যে সাহস হারাবেন না, ধৈর্য ধরবেন, নিরাপদে থাকবেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিরাপদে থাকা, এবং চিৎকার করবেন। আপনি চুপ থেকে নিরাপদ থাকতে পারবেন, আপনাকে চিৎকার করে নিরাপদ থাকতে হবে। কিভাবে চিৎকার করে নিরাপদ থাকতে হবে? আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার নামে একটা সোশ্যাল মিডিয়া চালাতে পারবো না, আমি ওইটা অপারেট করলে স্থানীয় বাবা মারে অনেক ধরনের হ্যারাসমেন্টের মুখে যাবেন, নো প্রবলেম, আপনি নিক দিয়ে চালাবেন। আমরা জামাত শিবিরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন নামে ব্লগে কিন্তু একজন লেখকই 4টা 5টা লেখা 5টা নামে একই দিনে দিয়েছে। সো এটা করেন, কিন্তু আপনি সত্য কথাটা বলবেন, কোথায় কিভাবে জুলুম হচ্ছে, কোথায় কিভাবে কষ্টে আছে, কোথায় কিভাবে নির্যাতন হচ্ছে, এই জায়গাগুলো বারবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তুললে হয় কি, ওই জায়গা থেকে পরবর্তী ধাপে যারা কাজ করছেন তারা এই ডাটাগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কথা বলতে পারে, চাপ দিতে পারে, এবং এই চাপটা ইন্টারন্যাশনাল কমিউনিটি পাল্টা সরকারের উপর দিতে পারে। দিলে কিন্তু জিনিসটা একটু স্থিমিত হয়ে আসবে। আপনি দেখেন, এই যে হরেদরে হত্যা মামলার একটা বিরাট ব্যবসা ইউনূস সরকার এবং তার লোকজন শুরু করেছিল, ঠিক আছে? একটা মামলা হয় 250 লোক, 250 লোকের নাম, প্রথমে শেখ হাসিনা আরো 2-4 জনের নাম দিয়ে, তারপরে ব্যবসা, বাকিগুলো হলো ব্যবসা। তো আহ, জেডাই খান পান্নার নাম শুদ্ধ দেখেছি আমরা, বা এখনকার হুম। উপদেষ্টা একজন আছেন তার নামেও মার্ডার কেস করে দিয়েছে, আপনার নামে হচ্ছে। ব্যবসায়ী ট্যাবসায়ী টাকা পয়সা হলো, ওইটা শুরু হয়েছিল। এখন কিন্তু ওই গ্রেফতার গুলা রাজনীতি সংশ্লিষ্টর বাইরে হচ্ছে না, কারণটা কি? কিছু ফিসফাস শুরু হয়েছে যে এরা কত টাকা কামাবে ভাই। এইটা অনেকে বলছে এটার পিছনে আসিফ নজরুলের পেট্রোনাইজেশন আছে, অনেকে বলতেছে যে ছাত্র উপদেষ্টার পেট্রোনাইজেশন, সত্য মিথ্যা জানি না, কিন্তু এই প্রশ্নগুলো আসার কারণে তারা সতর্ক হয়েছে। এই জায়গাটা তাই কথা বলা জারি না, প্রতিবাদ জারি রাখতে হবে, চিৎকার জারি রাখতে হবে। এখন আপনি বলবেন যে কতদিন করবেন, আমার কথা হচ্ছে যে ইটস লাইক এ ক্রিকেট গেমের বোলিং এর মতো, একজন বোলার যদি ধৈর্য ধরে লাইন রান ঠিক রেখে কন্টিনিউয়াস বল করে, উইকেট পড়বে, উইকেট পড়বে, মানে তাকে স্ট্রেস নেওয়া যেতে হবে। সে লাইন লাইন ঠিক রেখে বারবার একই জায়গায় বলটা ফেললে উইকেট। এখানেও তাই, আপনি যত বেশি প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, তত আপনার উপরে জুলুমটা কম আসবে। আপনি দেখবেন যে সনাতনী সম্প্রদায় কিন্তু এই প্রথমবার বাংলাদেশে যে কোনো ভাবে হোক তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। হ্যাঁ, তারা শেষ করেছে। পর্যন্ত ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছে, চিন্ময় প্রভু গ্রেফতার হয়েছেন, এবং ওইটাকে একটা বড় আকারে করার জন্য চট্টগ্রাম আদালতে একটা মার্ডার করা হয়েছে, আরো হয়তো লাশ পড়তো। কিন্তু এই ব্যাপক চিৎকার চেঁচামেচি যেটা হচ্ছে, সরকার এখন বলতে বাধ্য হচ্ছে যে ভাই আমরা কিছু মামলা করেছি, কিছু গ্রেফতার করেছি, যদিও প্রতি 2টা মামলা একজন আসামি গ্রেফতার হয়েছে, যেখানে ধরেন একটা মামলায় 200 গ্রেফতার হয় বাঙালি কালচার। কিন্তু কিছু চাপ তৈরি হয়েছে, এই চাপটা জানি না। এর বাইরে আমার কথা হচ্ছে, আপনারা অতিরিক্ত হিরোইজম কারোই দেখানোর দরকার নেই। এটা হচ্ছে 26শে মার্চ সকালবেলা, ঠিক আছে? এখনো আপনি যতক্ষণ সংগঠিত হবেন না, অতিরিক্ত হিরোইজম দেখানোর কিছু না। সাহস রাখেন, হিম্মত রাখেন, কৌশলে থাকেন। ইটস এ গেরিলা ওয়ার যদি বলেন, বা গেরিলা কৌশল বলেন, সেটাকে ফলো করতে। অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনার সাথে আপনার কথা তো শুনতেই ইচ্ছা করে, মনে আরো কিছু শুনি, কিন্তু আমাদের সময় কম। আহ আবার নিশ্চয়ই আমরা একত্রে হব, আবার নিশ্চয়ই আপনি আপনার কথা শুনবো অন্য কোনো বিষয়, এবং হতে পারে একদমই পজিটিভ কোনো বিষয়ে। আমাদের এটা বিজয়ের মাস,
আপনি আমাদের প্রজন্মকে মহান বিজয় দিবস উপলক্ষে কি কিছু বলতে চান? আপনি দু এক লাইনে প্রজন্মের উদ্দেশ্যে কোনো বাণী। আমি একটা কথাই বলতে চাই, একটা ফাঁদে আপনারা পা দেবেন। আপনি আওয়ামী লীগকে ডিজোন করে দেন, এটা আপনার রাজনীতি। আপনি একাত্তরকে ডিজোন করবেন না, এটা আপনার অস্তিত্ব। এখন মুশকিলটা হচ্ছে কি, ঘাতক দালালদের কিন্তু একাত্তরে কোনো শেয়ার নেই, বাকি 7 কোটি বাঙালির এখানে আছে। তারা এখন ওই দুটাকে এক করে দিয়ে আপনাকে আওয়ামী লীগ ডিজোন করার নামে মুক্তিযুদ্ধকে ডিজোন করতে বলছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার নাম করে তারা একাত্তরকে প্রত্যাখ্যান করতে বলছে, কারণ ওইখানে তাদের কোনো শেয়ার। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনারা 24 নিয়ে তরুণ প্রজন্ম গর্বিত, আপনারা একটা নতুন আন্দোলন করেছেন, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, একাত্তর কখনোই 69কে ডিজোন করা হয়, 69 কখনো 52কে ডিজোন করা হয়। বাঙালি জাতির ইতিহাসে ধাপে ধাপে সবগুলো রাজনীতি, সবগুলো আন্দোলন সংগ্রাম একটা আরেকটার পরিপূরক, একটার পর একটা। কিন্তু এইবার প্রথম বলা হচ্ছে যে 24 রাখো, একাত্তর বাদ দাও। কারণ যারা আপনাদেরকে এটা বলছে, এরা হচ্ছে লেজ কাটা শিয়ালের মতো, তাদের নিজেদের লেজটা কাটা। তাদের একাত্তরে কোনো শেয়ার নাই, কিন্তু আপনার পূর্বপুরুষেরা, আমার পূর্বপুরুষেরা আছে। উই ফোর্ট টুগেদার। আমাদের বাবারা একসাথে ফাইট করেছে, আমাদের মারা একসাথে ত্যাগ করেছে। সুতরাং আপনি আওয়ামী লীগ বাদ দিয়ে দেন। আমি নিজে আওয়ামী লীগের রাজনীতি করি না, আওয়ামী লীগের দলের সাথে আমার সম্পৃক্ত নাই। আপনি যদি না থাকেন, থাকেন না। আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন, আই ডোন্ট মাইন্ড। আপনার যারা ইচ্ছা রাজনীতি করেন, কিন্তু মুক্তিযুদ্ধটা আপনার। আওয়ামী লীগকে ধারণ করা না করা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত, মুক্তিযুদ্ধকে ধারণ করা না করা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা আপনার অস্তিত্বের সিদ্ধান্ত। নৃতাত্ত্বিক ভাবে যেন আমি এখন চাইলেই বলতে পারবো না যে আমি একজন আমেরিকান হোয়াইট ওর অস্ট্রেলিয়ান হোয়াইট। আমি বাঙালি, আই ক্যানট চেঞ্জ দ্যাট। একাত্তর ইউ ক্যানট চেঞ্জ। এটা হচ্ছে আপনার জন্ম, আপনার শিকড়, আপনার জাতিসত্তা, জাতির ভিত্তি। এটাকে ধরে রাখুন, আঁকড়ে রাখুন। যদি সেটা না করেন, একসময় আপনি শিকড় ছাড়া হবেন, এবং কোনো এক সময় এটা পস্তাবেন। রাইট ডাউন মাই ওয়ার্ডস, পস্তাবেনই। অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনি এত সময় আমাদেরকে দিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই এই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে। শুধু দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।